নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে ভালো আছেন বললাম, কিন্তু অনেক মানুষ কিন্তু ভালো নেই। আমরা এই যে ভালো থাকি বা খারাপ থাকি, সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই গ্রহ নক্ষত্র বিশেষ কাজ করে। আমরা বারবার বলি না, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক তৈরি হয়েছে এবং তাদের কারকতা অনুযায়ী, তাদের প্রভাব অনুযায়ী আপনি প্রভাবিত হন। যারা মোটামুটি এটা জানেন বা বুঝেছেন, তারা কিন্তু অবশ্যই সেই নির্দিষ্ট গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে সেইভাবে তারা সিদ্ধান্ত নেয়। আমি এখানে আরেকটা কথা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তিথি নক্ষত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবেন যে যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, তারা কিন্তু তিথি নক্ষত্র বিশ্বাস করে। আর এই তিথি নক্ষত্র সব কিছু কিন্তু কানেকশন রয়েছে এই অ্যাস্ট্রোলজি রিলেটেড জায়গা। কারণ আপনার কোন তিথিতে জন্ম হয়েছে, কোন তিথিতে আপনার ক্ষেত্রে শুভ কাজ করলে ভালো হবে, কোন পক্ষে আপনার জন্ম, কোন পক্ষে আপনার ক্ষেত্রে কিছু শুভত্ব কেনাকাটা করলে ভালো হবে, এগুলো প্রত্যেকটা কানেক্টেড এবং সেগুলো অ্যাস্ট্রোলজির সঙ্গে কানেকশন পায়। সেজন্য বলি, কিছু গাইডলাইন রয়েছে যেগুলো আপনার জীবনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ আপনি তো নিজে জানেন না আপনার ক্ষেত্রে কখন কি হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা গেলো এখন আপনি হয়তো রাজা আছেন, প্রচুর অর্থ রোজগার করছেন, এসব বিষয়টা আপনার ক্ষেত্রে অতটা ভাবার সময়ই নেই। কিন্তু কখনো কখনো চেঞ্জ হয়। প্রত্যেকটা আমাদের কিন্তু ঠিক রাউন্ড শেপ, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে গিয়ে কানেকশন পাই। কখনো উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে চলে যায়। তাই যাই হোক, এই উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে চলে যায়, এটা কেন বললাম? এটার জন্য কিন্তু বিশেষ কিছু গ্রহ দায়ী রয়েছে। আপনার ওই জন্ম ছকের যেমন 7টা নক্ষত্র, 7টা গ্রহ বলি, এই 7টা গ্রহের মধ্যে, মানে 7টা গ্রহ হচ্ছে মেন গ্রহ, তার সঙ্গে সঙ্গে আরও 2টো ছায়া গ্রহ রয়েছে, দিয়ে টোটাল 9টা গ্রহ। কিন্তু এই 7টা গ্রহের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় শনি গ্রহ। শনি গ্রহ আপনার নেটাল চার্ট অনুযায়ী তার অবস্থান দশম এবং একাদশ। সেই জন্য দশম একাদশ এ কিন্তু বিচার করে, অর্থাৎ বলা হয় কর্মফল বিচারের জায়গা। তিনি কর্মফল ভোগ করবেন আপনি, অর্থাৎ আপনার কর্ম, আপনি যা করবেন। আপনি মানুষকে আজকে যদি ভোগান, মানুষের সঙ্গে যদি আপনি প্রতারিত করেন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মানুষকে যদি আপনি কোনো রকমের ধোঁকা দেন, তাহলে কিন্তু অবশ্যই সেই শনিদেবই কিন্তু আপনাকে উপযুক্ত সময়ে শাস্তি দেবে। কখন দেয়? শাস্তি দেয় শনির 7.5 বছর। অনেকে হয়তো আইডিয়া নেই যে শনির 7.5 কখন হয়। একটু বলে দিই, কারণ অনেক মানুষ জানেন। আপনারা এই প্রোগ্রাম দেখে 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 আপনাদের অনেক এই জায়গাগুলো কভার হয়ে গেছে। কারণ শনির 7.5 আপনার যে রাশি, তার আগে যখন শনি ট্রানজিট করে শনি যেই প্রবেশ করবে, তখন আপনার শনির 7.5 শুরু হয়। আর এই শনি গ্রহ 30 ডিগ্রির যে স্প্যান টাইম রয়েছে, 12টা, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে 12টা ভাব আছে এবং প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি করে। আর শনি দেব সব থেকে স্লো মোশনের গ্রহ, সেই জন্য এই ট্রানজিট করতে বা এই যে একটা একটা ডিগ্রি পার করতে 1 মাস করে সময় নেয় এবং টোটাল 30 মাসে 30 ডিগ্রি পার করে শনিদেব। সেই জন্য শনি কিন্তু খুব স্লো মোশন। এবং এই যে যখন আপনার রাশির দ্বাদশে শনি টাচ করলো, তখন শনির 7.5 শুরু হয়ে গেল এবং এই 30 মাস মানে 2.5 বছর আপনার প্রথম স্প্যান যাবে। তারপরে মাঝের যে, অর্থাৎ আপনার চন্দ্র যেখানে গিয়ে অবস্থান করছে, সেই ভাবটা পাস করতেও আবার তার 2.5 বছর সময় লাগবে। অর্থাৎ সেখানে আরও 2.5 বছর যাবে, অর্থাৎ 2.5 বছর চলে গেছে আর 2.5 বছর গেল, মানে 5 বছর। তারপরে লাস্ট স্টেজ, সেখানেও 2.5 বছর যাবে। অর্থাৎ এই 2.5, 2.5, 2.5, 7.5
তাই 7.5 বলা হয়। তাই আপনার ক্ষেত্রে যদি শনির 7.5 প্রভাব যদি দেখা যায়, তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমি এই কারণে উপযুক্ত কেন বললাম, কারণ কারোর ক্ষেত্রে শনি গ্রহটা যদি পাওয়ারে জায়গায় থাকে, ভালো জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা খারাপ কাজ করতেই পারে না। জানবেন যে আপনার, আমি আবার বললাম, কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। তাই আপনার ক্ষেত্রে শনিদেব যদি ভালো জায়গায় থাকে, শনি গ্রহটা ভালো জায়গায় থাকে, দেখবেন আপনি কোনোভাবেই খারাপ কাজ আপনি করতে পারেন না, করতে আপনি পারবেনই না। মানসিকভাবে কোথায় না কোথায় বাধা পাবেন, কারণ আপনাকে শনিদেব সেইটা। আর যদি অশুভ জায়গায় থাকে, তাহলে আপনাকে খারাপ কাজ করিয়ে দেবে, করিয়ে দিয়ে আপনার ওই 7.5 সময়ে আপনাকে কিন্তু ভোগ করাবে। কষ্ট, দুঃখ, কখন কি ভুল করেছেন একদম চোখে আঙুল দিয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দেবে, কখন কি করেছেন এই জিনিসটা আপনার, সেটা ঠিক আপনার কাছে রিটার্ন আসবে। সেই জন্য মাথায় রাখবেন, বাস্তব জীবনে আপনি যাই করুন না কেন, জ্ঞানত কোনো অন্যায় পাপ কাজ করবেন না, করলে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, এই যে শনির 7.5 প্রভাব কি হয়, এবং তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাবও চলে। শনির ধাইয়া, যেমন এখন বর্তমানে শনির 7.5 যাদের চলছে, জানেন আপনারা, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এদের শনির 7.5 চলছে। এবং এর সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার প্রভাব চলছে সিংহ রাশি এবং তার সঙ্গে সঙ্গে ধনু রাশি। এই দুটো রাশির শনির 7.5 ধাইয়া চলছে। কি হয় না, ওই যে কর্ম, আপনি যে কিছু উদ্দেশ্য কিছু করার চেষ্টা করছেন, বাধা পাবেন। আপনাকে দেখবেন যে আপনি কোনো বিজনেসের মধ্যে যদি ইনভলভ থাকেন, তাহলে কোনো বিজনেসের জন্য আপনি কিছু, আপনার যে অ্যাক্টিভিটি, তার থেকে দেখবেন যে অনেক বেটার অ্যাক্টিভিটি আপনার পাশে একজন করে নিয়ে চলে যাচ্ছে, আপনার কাস্টমারটা সে কেটে বের করে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কিন্তু শনির 7.5 মধ্যে যাদের বিজনেস সংক্রান্ত রয়েছে, তাদের এই সমস্যাগুলো থাকে। যারা চাকরির মধ্যে থাকে, কর্ম অন্য জায়গায় করছেন, সেখানে দেখবেন যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, তুলনামূলক পরিশ্রম আপনার জীবনে বেড়ে গেছে, খাওয়ার সময় পর্যন্ত নেই। আপনি হয়তো বাড়ির থেকে যে সময়ে বেরিয়েছেন এত কষ্ট করে, তাড়াহুড়ো করে, হয়তো সেইভাবে কিছু না খেয়েই বেরিয়ে গেছেন। হয়তো আপনি অফিসে গিয়ে সেটা ভেবেছেন যে খাওয়া দাওয়া করবেন, সেই জন্য খাবারটা নিয়েও গেছেন, কিন্তু অফিসে এমন পরিশ্রম, এমন চাপের মধ্যে রয়েছে, খাওয়ার সময়টা পাবেন না। এটা শনির 7.5 বলুন, শনির ধাইয়ার বলুন, এই প্রভাবগুলো দেবে। এবং এই এত পরিশ্রম করে কর্ম করছেন আপনি জীবনে, কারণ আপনি চাকরি করছেন, কিন্তু সেই জায়গাটাও আপনি আপনার হায়ার অথরিটিকে বোঝাতে পারবেন না। সে বলবে, এই কি করছো, মানে আপনার খুদগুলোই চেষ্টা করবে সামনে নিয়ে আসার জন্য, কোনোভাবে তাকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা শনির 7.5, শনির ধাইয়ার নেগেটিভ প্রভাব। এবং এর সঙ্গে সঙ্গে দেখলো, যে কাজটা আপনি করেননি আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, না ওই ভুল করেছে, এবং আপনার পাশের কলিগ আপনাকে এটা চাপিয়ে দেবে। সেই দেখা গেলো ভুল কাজটা করেছে, আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে বললো ওই করেছে। দেখা গেলো সেখানে প্রমোশন হওয়ার কথা ছিল, আপনার প্রমোশনটা আটকে যাবে, স্যালারি ইনক্রিমেন্টের জায়গা কমে যাবে বা আটকে গেল। এবং আপনার ক্ষেত্রে কখনো কখনো আপনার বস আপনার ওপর অসন্তুষ্ট হয়ে আপনার কর্ম হয়তো কর্মচ্যুত করতে পারে বা কর্মস্থান পরিবর্তন করে দিতে পারে। এতটা কঠিন জায়গা করে দিতে পারে শনির 7.5, শনির ধাইয়ার প্রভাব। জেনে রাখুন, কারণ শনি হচ্ছে কর্মদাতা, শনি হচ্ছে কর্মফল দেওয়ার জায়গা, শনি হচ্ছে আপনার জীবনে যা কর্ম করছেন, এবং শনি হচ্ছে আপনার জীবনের সাকসেসের অধিকর্তা নেটাল চার্ট কানেকশন অনুযায়ী। তাই আপনি জীবনে কতটা সাকসেস পাবেন, কতটা ভালো জায়গায় যাবেন, আপনি অবশ্যই জীবনে যদি নিষ্ঠার সঙ্গে থাকতে পারেন, ভালো জায়গায় একদিন না একদিন, একটার সময় না একটার সময় আপনাকে শনিদেব দেবেই দেবেই দেবেই। কিন্তু আপনাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে, নিষ্ঠার সঙ্গে চলতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, না হলে পারবেন না। যত আপনি অনেস্ট থাকতে পারবেন, তত আপনার শনির ফল ভালো পাবেন আপনি।
এবং এইগুলোই বলা হয় শনি। কারণ শনির জন্ম বৃত্তান্ত নিয়ে আমি বহু এপিসোড করেছি। কারণ শনি কিন্তু অ্যাকচুয়ালি রবিরই কিন্তু সন্তান, কিন্তু রবির সন্তান হলেও সেখানে একটা সমস্যার জায়গা ছিল। সেই জন্য কিন্তু শনিদেব রবিকে কিন্তু সেই ভালো চোখে, পিতৃস্থানীয় জায়গার থেকে খুব একটা ভালো চোখে দেখে না। সেই জন্য ওদের মধ্যে কিন্তু একটা ডিটাচমেন্টও আছে, মানসিক দিক দিয়ে একটা ডিটাচমেন্ট, মানসিক দিক দিয়ে একটা কিন্তু সমস্যার জায়গা রয়েছে। কারণ এটা অন্য বিষয়, আমি ওই বিষয়টায় যাচ্ছি না। যেহেতু দেখুন, আমি আজকের এই আলোচনাটা এতটাই ইম্পর্টেন্ট, আমি বারংবার বলি, দেখবেন আমার প্রোগ্রামের মধ্যে যে স্থান, কাল, পাত্র বিশেষ, যেমন প্রতিকার প্রতিবিধান করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস মেনে চলা উচিত। কারণ এই যে শনির 7.5 চলছে, বললাম কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশি এবং মেষ রাশি, এবং এর সঙ্গে সঙ্গে শনি ধাইয়া চলছে সিংহ রাশি এবং ধনু রাশি। এদের অবশ্যই তারা তো এই নিয়মটা পালন করবেন। কিছু করণ ক্রিয়া বলবো, কিছু উপদেশ দেব, যেটা করবেন, অবশ্যই করলে আপনি ভালো ফল পাবেন। এবং এই ভাদ্র মাস, সারা ভাদ্র মাসটা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে যাদের এদের মধ্যে দিয়ে চলছেন, তাদের সঠিক প্রতিকার প্রতিবিধানেরও এই ভাদ্র মাসের বিভিন্ন যোগ, তার জন্ম ছক কানেকশন অনুযায়ী করা যায়। করলে আপনি ভালো জায়গা থাকতে পারবেন। কি করবেন ভাদ্র মাসটা এই প্রভাব থেকে নিজেকে ঠিক রাখার জন্য? প্রথম অবস্থায় বলবো, অনেস্টলি থাকবেন। যাদের এই ধরনের সমস্যার মধ্যে চলছেন, বা শনির 7.5 শনির দায়া যাদের মধ্যে রয়েছে, তাদের প্রথম অবস্থায় অবশ্যই অনেস্ট থাকতে হবে। কারণ শনি কিন্তু আপনাকে যেমন কর্মের জায়গা ডিস্টার্ব করে, ব্যবসার ক্ষেত্রেও ডিস্টার্ব করে, আবার শারীরিক জায়গায় ডিস্টার্ব করে, মান সম্মান হানি করে দিয়ে দেয়, কখনো কখনো আপনার খুব নিকট আত্মীয়র থেকে দূরে সরিয়ে দেয়, আপনার খুব কাছের মানুষটার থেকে ডিটাচ করে দেয়, শনি করিয়ে দেয়। সেই জন্য আবার বলছি, এই ভাদ্র মাসটা কিন্তু অবশ্যই মেনে চলুন যাদের এই সমস্যার মধ্যে রয়েছেন। কি না, লাউ খাবেন না। এই ভাদ্র মাসে লাউ একদম খাবেন না। এবং 4টে শনিবার বা 5টা শনিবার, যে কটা শনিবার আসবে এই ভাদ্র মাসের, আপনারা কি করবেন? নিরামিষ আহার করবেন। কোন রকমের নেশা দ্রব্য গ্রহণ করবেন না। তার সঙ্গে সঙ্গে নিরামিষ আহার করবেন। এবং এর সঙ্গে সঙ্গে শনিবার করে চুল দাড়ি কাটবেন না। কাটলে আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এবং আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে যেমন বললাম, যে কোনো নেশাদ্রব্য, কোনো রকমের নেশাদ্রব্য গ্রহণ করবেন না শনিবার। আপনারা যারা ভালো আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই কটা 4টে পয়েন্ট বললাম, প্রত্যেকের জন্য মেনে চলুন, ভালো ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু রয়েছে। কি রয়েছে? যদি আপনি সারা বছর বা শনিবার করে সারা বছর প্রত্যেকেই এটা যদি করেন, তাহলে তাদের কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি অনেক কমে যাবে। কেমন? শনিবার করে সন্ধ্যার পর বেগুন পুড়িয়ে সেটা যদি আপনি খেতে পারেন, এবং সেই বেগুনটাকে পুড়িয়ে আপনি যদি কোনো খাবারের সঙ্গে, কিছুর সঙ্গে খেতে পারেন, সেটা আপনি রুটির সঙ্গে খেতে পারেন বা যে কোনো খাবারের সঙ্গে ওটা খেতে পারেন। খেলে আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি যেটা রয়েছে অনেকটা কেটে যাবে, ভালো থাকতে পারবেন। এবং আপনার মধ্যে যে দেখবেন যে মানসিক একটা দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিলিফ পাবেন। এবং সেটা চেষ্টা করবেন কালো রঙের বেগুন, কালো বেগুনকে পুড়িয়ে বলা হয় ভর্তা করে খাওয়া, খেলে ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন স্নান করে, ভাদ্র মাসটা সারা ভাদ্র মাসে এটা করবেন। যাদের আজকে অর্থ রয়েছে প্রচুর তারাও করুন, যাদের অর্থ নেই তারাও করুন। যাদের শনির এই নেগেটিভ প্রভাবের মধ্যে রয়েছেন তারা অবশ্যই করবেন। কি করবেন? প্রত্যেক দিন স্নানের পর
অল্প পরিমাণ মিশ্রির দানা, কাটিং মিশ্রি পাওয়া যায় দশকর্মা দোকান বলুন বা আপনি বাজারে যেগুলো ঠাকুরের যে জিনিস বাতাসার থেকে আরম্ভ করে যে আইটেমগুলো পাওয়া যায় সেখানে খোঁজ করবেন, কাটিং মিশ্রি পাওয়া যায়। ওই কাটিং মিশ্রি, চিনি না কিন্তু, চিনির স্বাদ আলাদা, মিশ্রির স্বাদ আলাদা, দুটো কিন্তু আলাদা স্বাদ। সেই জন্য কাটিং মিশ্রি কালেক্ট করবেন, করে 2টো দানা হোক বা 3টে দানা হোক, আপনি 3টে করে দানা প্রত্যেক দিন স্নানের পর ভিজে কাপড়, অর্থাৎ আপনি যেটা পরে স্নান করলেন ওই ভিজা অবস্থায় আপনি পিঁপড়ের উদ্দেশ্যে একটা পাত্রের মধ্যে নির্দিষ্ট জায়গায় রাখবেন। দেখবেন পিঁপড়ে ঠিক হিসাব করতে করতে আপনার ওই জায়গায় আসবে এবং খাওয়া আরম্ভ করবে। যত খেয়ে যাবে, যত ওখানে চাক তৈরি হবে, আপনার শ্রীবৃদ্ধি হবে, জানবেন। এটা করবেন এবং ভাদ্র মাসটা সারা ভাদ্র মাস করবেন, প্রত্যেকের জন্য করলাম, তাতে আপনি শুভ ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কি বলছে, এই ভাদ্র মাস, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ মাস। কারণ এই ভাদ্র মাসে এমন কিছু গুরুত্বপূর্ণ তিথি পাবেন যে তিথিগুলো অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই ভাদ্র মাসেই কি করবেন, কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন। যারা রাহুর সমস্যায় ভুগছেন বা এই শনি গ্রহ নিয়ে আলোচনা করছি, শনি গ্রহের বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন, কালো কুকুর যদি আপনি রাস্তার ধারে পান, তাদেরকে যত্ন করবেন এবং তাদেরকে খাবার দেবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কেটে যাবে। কারণ কালো কুকুর, জানবেন, কাল ভৈরবের বাহন। কাল ভৈরব, কারণ ভৈরবকে নিয়ে যখনই আলোচনা হয় সেটা অন্য প্রসঙ্গ যায়, কিন্তু তবুও বলবো, আপনার সর্ববাধা বিপত্তি থেকে বার করার জন্য কিন্তু কাল ভৈরব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই জন্য কাল ভৈরবের সেই বাহনকে যদি আপনি খাবার দেন, তাতে পরোক্ষভাবে সেই আপনি ভৈরবেরই কিন্তু সেবা করছেন। সেই জন্য চেষ্টা করবেন, কালো কুকুর যদি পান রাস্তায়, আর কোনো কুকুরকেই কোনোভাবে আঘাত করবেন না, কোনো কুকুরকে কোনোভাবে আঘাত করবেন না। তাদেরকে যদি আপনি কিছু খাবার নাও দিতে পারেন, তাদের কিছু বলবেন না, আর যদি পারেন খাবার দেবেন, বিশেষ করে ভাদ্র মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, যাদের এই ধরনের কঠিন সমস্যা শনি গ্রহের কারণে হচ্ছে, কারোর রাহু গ্রহের কারণে হচ্ছে, কারোর কেতু গ্রহের কারণে গুপ্ত শত্রু, কারোর কেতু গ্রহণের কারণে সমস্ত কাজে বাধা তৈরি করে রেখেছে, তাদের ক্ষেত্রে বলবো, কাক আপনি ওই স্নানের পর, এই ভাদ্র মাসে স্নানের পর, ওই স্নানের শেষেই কাকের উদ্দেশ্যে এটা দিবেন। ঠিক রুটিতে অল্প পরিমাণে ঘি মিশিয়ে, অর্থাৎ ঘিতে মাখিয়ে ওই রুটিটা খাবার হিসাবে কাকের উদ্দেশ্যে দেবেন, তাতে ভালো হবে। এটা কিন্তু নিয়ম হচ্ছে সকালে, একদম সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে তারপরে এটা খাবারটা দেওয়া, তাতে আপনি আপনার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে। এবং এই মাসে বলছে, নতুন কোনো বস্ত্র যদি আপনি কেনেন, শনিবারটা বাদ দিয়ে কিনবেন। শনিবারের কোনো নতুন বস্ত্র, নতুন জুতো, এগুলো কেনা উচিত না শনিবার, এবং এই বিশেষ করে ভাদ্র মাস। এবং ভাদ্র মাসের বিশেষ করে আপনার ক্ষেত্রে যদি যে কটা শনিবার পাবেন দক্ষিণাকালী পুজো করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার শুভত্ব হবে। এবং এই দক্ষিণাকালী পুজো, সেখানে অবশ্যই 3টে হোক 8টা হোক, হয় 3টে না হলে 8টা,
কালো যে ধূপকাঠি যেগুলো পাওয়া যায় ধূপকাঠি, সেই কালো ধূপকাঠি জ্বালিয়ে আপনি সেখানে কিন্তু দক্ষিণাকালীর সামনে বসিয়ে দিয়ে আসবেন, এবং আপনি আপনার অবশ্যই সেখানে শুধু ধূপকাঠি না, পুজো পাঠ করবেন, এবং সেক্ষেত্রে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি দিয়ে, সঠিক দক্ষিণা দিয়ে, যিনি পণ্ডিতজি থাকবেন তারা আপনার নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন, এবং যে কটা শনিবার পাবেন সেই কটা শনিবার, তাতে আপনি শুভত্ব ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, এই নির্দিষ্ট দিনে একটা কি করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই জিনিসটা আপনাদেরকে বলবো, এটা আপনি যদি করতে পারেন অনেক ভালো ফল পাবেন। কি পাবেন না, একটা নীল রঙের চেলি কাপড় নেবেন, একটা নীল রঙের কাপড় নিয়ে আসবেন, এবং এই নীল রঙের কাপড়ের মধ্যে মাসকলাই নেবেন, 250 গ্রাম মাসকলাই নেবেন, এবং এর সঙ্গে সঙ্গে সর্ষে, সাদা রঙের কালো সর্ষে নেবেন 250 গ্রাম, আর একটা লোহার টুকরো নেবেন, দিয়ে একটা পুটলি বাঁধবেন। পুটলি বেঁধে অ্যান্টি ক্লকওয়াইজ শনিবারের দিন ঠিক সন্ধ্যাবেলা, যাদের এই ধরনের বিভিন্ন ধরনের বাধা তৈরি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ পাত থেকে মাথা পর্যন্ত ঘোরাবেন। ঘুরিয়ে সেটা যদি আপনি নিজে না করতে পারেন, আপনার যিনি বয়স জ্যেষ্ঠ আছেন, মা আছেন, বাবা আছেন, তাদেরকে দিয়েও করাতে পারেন। ঘুরিয়ে সেই পুটলিটাকে নিয়ে আপনি শনিদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে রেখে আসবেন, বা সেই সামনে বলতে সেখানে দিয়ে আসবেন। দিয়ে আপনি আপনার নমস্কার করে আসবেন, এবং সেটা অবশ্যই সাইড থেকে, সামনাসামনি না, কারণ তিনার দৃষ্টি কিন্তু কঠিন, কারণ এই দৃষ্টির জন্য কিন্তু আরও বিষয় রয়েছে, সেটা নিয়ে তো আলোচনা অলরেডি করা আছে। কারণ তিনার দৃষ্টি কিন্তু কঠিন, সেই জন্য শনি গ্রহ যেখানে থাকে সেখানে যে ফল দেয়, তারপরে দৃষ্টি যেখানে থাকে সেখানে আরও বেশি নেগেটিভ ফল দেয়। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু রয়েছে। যদি আপনাদের এই সমস্যাগুলো থাকে, এইগুলো করুন। এবং এই ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসের নির্দিষ্ট যে অমাবস্যার তিথিগুলো পড়ে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাদ্র মাসের যে অমাবস্যা সেটা হচ্ছে মাতা কৌশিকীর আবির্ভাব তিথি। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই মাতা কৌশিকী কিন্তু শম্ভু এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন। তাই ভাদ্র মাসের বিশেষ বিশেষ বেশ কিছু যোগ রয়েছে, যে যোগগুলোতে আপনার জীবনের বহু সমস্যার সমাধান করতে পারেন। কারণ শত্রু দমন থেকে আরম্ভ করে হয়তো আপনার সাংসারিক অশান্তি, কারো ক্ষেত্রে আপনি আপনার জীবনে যেটা হতাশার মধ্যে চলে গেছেন, আপনার হওয়া উচিত ছিল, আপনার হচ্ছে না, কেন হচ্ছে না? কেউ কি ক্ষতি করেছে? কেউ কি আপনার ক্ষেত্রে কালা জাদু প্রয়োগ করে দিয়েছে? আপনার শরীরটা কোনোভাবে সুস্থ হচ্ছে না, কেন হচ্ছে না? কেউ কি আপনার ক্ষতি করে রাখলো? জানবেন যে এই মাসের অমাবস্যার তিথি কৌশিকী মা অমাবস্যার, এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব অপরিসীম। আর আমি জানেন আপনার ক্ষেত্রে আবার বলছি, কারণ আমার যে পুজো পাঠ বা যে করণ ক্রিয়া পুরোটাই আলাদা। কারণ এইখানে এই প্রসঙ্গে আনলাম এই জন্যই, এই অমাবস্যার তিথি, আগামী দিনের অমাবস্যার তিথি, আগামী পরপর দুটো অমাবস্যার তিথি খুব খুব গুরুত্বপূর্ণ। আমি অত বিস্তারিত যাচ্ছি না, যারা জানেন আমার কাজের বিভিন্ন যে পদ্ধতি তারা বুঝতে পেরেছেন, সেই জন্য এই অমাবস্যার তিথিটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজে লাগাবেন। কারণ বহু মানুষ বিগত দিনে এসছে, তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো আছে। তাদের মুখ থেকে শুনতে থাকুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায়। সকলে ভালো থাকবেন, শুনতে থাকুন। সকলের আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপর আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা বক্স ওয়াগন কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো যে আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়েক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজ চাপাটাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত।
আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা আমি সমাধান করে দিয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই পাঁচটা না। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি
এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে বলতে আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং